सीधा घर में घुसा, इसका चड्डी गीला कर दिया। पुष्पा नाम सुन के फ्लावर समझे क्या? फायर है मैं, आए कि नहीं? টেম্বা বাউমা একটাই নাম, এখন ওয়ার্ল্ড টেস্ট ক্রিকেটে একটাই নাম, কি বলবি এবার তুই বল। এবং একজন অসাধারণ ক্যাপ্টেন প্লাস ব্যাটসম্যান। তিনি জানেন কোন পিচে কিভাবে তার টিমটাকে এগিয়ে নিয়ে যেতে হবে বা প্রতিনিধিত্ব করতে হবে বা ব্যাটিং করতে হবে। টিমের সব ব্যাটসম্যানই সেদিন ধরাশায়ী হয়ে গেছিল ইন্ডিয়ার স্পিনারদের সামনে, কিন্তু তিনি কিন্তু একদিকে দাঁড়িয়েছিলেন, একদম অপ্রতিরোধ্য, হ্যাঁ একদম অবশ্যই, প্রথম ইনিংসে তাকে ইনিংসটা নিয়ে বলছে এটা কি খেলা হচ্ছে, ক্যাপ্টেনশিপের কোনো দায়িত্ব নেই। প্রথম ইনিংসটা মনে হচ্ছে এটা পিচটা মনে হয় সাউথ আফ্রিকা, এটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের টিম নাকি, এরকম একটা কিছু কমেন্টস আসছিল, পুরো কমেন্টেটার্সরা পর্যন্ত এই কমেন্টস বলছিল। কিন্তু পরে টেম্বা বাউমা তার ব্যাটিং যেরকম স্কিল দেখেছেন তেমন তার ক্যাপ্টেনশিপের স্কিলটাও দেখেছেন, একদম টিমটাকে একদম এগিয়ে নিয়ে গেছেন পুরো বলতে হবে। অনেকটা আনবিলিভেবল ব্যাপার, একটা পিচ যেখানে ভারত সেখানে ডমিনেট করে, সেখানে তিনি একদম নিজের টিমটাকে নিজে হাত ধরে এগিয়ে নিয়ে গেছে, খুব ভালো ব্যাপার লাগলো। তবে ভারতে খুব খারাপ ব্যাপারও লাগছে এটা গৌতম গম্ভীরের জন্য। গৌতম গম্ভীরের জন্য ভেবেছিলাম একটা অনেকগুলো ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে জিতেছি ভাই, কি বলবো। এবার এবার সেনা কান্ট্রিজ, এবার সেনারা যখন আমাদের এখানে খেলতে আসে আশা করি তো সেখানে আমরা জিতবো। এবার সেখানে আমাদের লাস্ট হোম ম্যাচে সব হার, এবার কি বলা যেতে পারে এবার। ঠিক আছে দেখো, বলতে গেলে সেনা কান্ট্রি যেগুলো বলেন, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, তারা কিন্তু ফাস্ট বোলার পিচে মানে ফাস্ট বোলিং পিচের ওপর বেশি খেলে অভ্যস্ত। তারা কিন্তু স্পিনিং ট্র্যাক তেমন পায় না বা নিজের পিচে তেমন স্পিনিং ট্র্যাক তেমন বানায় না। কিন্তু এদিক দিয়ে ইন্ডিয়া যদি আসছে, ইন্ডিয়া বা তুমি যে কোনো এশিয়ার যে কোনো হ্যাঁ দেশ বলো, ইন্ডিয়া, আফগানিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, তারা কিন্তু স্পিন ট্র্যাক মোটামুটি পিচ বানায়, তাদের কিন্তু স্পিনার ভর্তি। আফগানিস্তান তো বাদই দিলাম, আফগানিস্তানের ওপর তো কোনো স্পিনিং তেমন অ্যাটাক আমার মনে হয় নেই তো অত সুন্দর। বাংলাদেশ তাইজুল ইসলাম থেকে শুরু করে সাকিব আল হাসান অনেকে উঠেছেন। ওদিকে শ্রীলঙ্কা দেখতে গেলে এখন ওদের দিমুত ওয়ালে লাগে, তোমার ওয়ানিন্দু হাসরাঙ্গা সবাই রয়েছেন। এদিকে ইন্ডিয়াও সেম রেখেছেন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, তেজিন, কুলদীপ যাদব। সেদিন চারজন একসাথে খেলেন, কিন্তু ইন্ডিয়া নিজেদের জালেই নিজেরা ফেসে গেল। কি বলবে তুমি এই ব্যাপারে? এখানে আমার কি বলবো বলো তো, এখানে স্পিনারের ওয়াশিংটন সুন্দর একটা কথা বলি, ওখানে এত কম রানে 60-64 রান ছিল লিডের, তারপর নিয়ে গেল 123 রান। আর ওখানে ইডেন গার্ডেন লেখাই আছে যে ওখানে 117 হাইয়েস্ট চেজ হয়েছে, তাহলে সেটাকে কেন বাড়তে দেওয়া হয়েছে, বুমরাকে কেন প্রথমে টানা হয়নি, আমার প্রশ্ন হলো এটাই। এখানে ওখানে তারপর ওখানে কুলদীপ যাদব যেখানে ও মার খাচ্ছে মোটাই, হ্যাঁ ও উইকেটটা নিয়েছে, স্পিনিং ট্র্যাক মারা যাচ্ছে, কিন্তু ওখানে সবাই চাইবে নতুন পিচ একটু ইয়ে ছিল ভোরবেলার নতুন পিচ, অনেকটা রেস্ট পেয়েছে, প্রথমে বুমরাকে অ্যাটাকে আনা দরকার ছিল বেশি, লাস্টে তো টেল এন্ডার ব্যাটসম্যান, তাহলে বুমরাকে কেন ইউজ করা হয়নি। আমারও মত সেটাই যে এখানে ক্যাপ্টেন্সির স্লাইট একটু গন্ডগোল আছে, কিন্তু কিন্তু দেখো, ক্যাপ্টেন সেদিনে ক্যাপ্টেন দেখতে গেলে ছিল শুভমান গিল, ঠিক আছে, কিন্তু শুভমান গিল অন দ্য ফিল্ড কিন্তু ছিলেন না। হ্যাঁ প্রথম দিন থেকে আমরা দেখতে পাইনি, কারণ তার চোট ছিল। এবার তার কনকাশন সাবস্টিটিউশন হিসাবে রয়েছিলেন ঋষভ পান্ত। এবার ঋষভ পান্ত এরকম কেন করলেন ঠিক বলা ধরাটা বাইরে, কারণ তিনি আইপিএল ছাড়া আমার ঠিক খেয়াল নেই তেমন কি কি আবার ক্যাপ্টেনশিপ করেন। কারণ আইপিএল তো এই জিনিসগুলো ভাবতে হয় না, সে তার আইপিএল টাইপেরই মানে একটা ক্যাপ্টেনশিপ করছিলেন। যখন যাকে মন চাইছে চালাচ্ছেন, যখন কুলদীপ যাদবকে একটা এন্ড থেকে ধরে রেখেছেন, যাকে একটা এন্ড থেকে ধরে রেখেছেন, হঠাৎ মাঝখান দিয়ে দুটো করে ফাস্ট বোলার আনছেন আবার ছেড়ে দিচ্ছেন, এগুলো একটু ঠিক করলে মনে হয় আমার মতে ভালো ছিল। তবে 100 বছর প্রায় হতে চললো, কিন্তু আরেকটা নাড়া তবে আবার কলকাতায় জেগে উঠেছে, নাড়াটা কি বলো, সাইমন গো ব্যাক, সাইমন গো ব্যাক। এক একটাই নাম। একটাই নাম, কিছু বলার নেই। প্লেয়ারটা লাস্টে নেমে ব্যাটিং এ যা মোটামুটি রান দিলেন, তার বল তো ধরা ছোঁয়ার বাইরে। একটা টিম ইন্ডিয়ার দিক থেকে সেদিন দেখতে গেলে ম্যাক্সিমাম কিন্তু লেফটি ব্যাটসম্যান ছিল, সেটা যদি হ্যাঁ তুমি খেয়াল করো। কারণ অক্ষর প্যাটেল, ওদিকে ওয়াশিংটন সুন্দর, ওদিকে ওপেনে জয়সওয়াল, রবীন্দ্র জাদেজা,
ঋষভ পান্ত এক্সেট্রা এক্সেট্রা অনেকজন ছিলেন। এবার তার জন্য একজন ডানাতে অফ স্পিনার অবশ্যই ডমিনেট করবেন, বাট কিন্তু কিন্তু ডানাতে তো ব্যাটসম্যানদেরও কিন্তু তিনি প্রবলেম করছিলেন। তুমি যদি দেখতে যাও সেকেন্ড সেকেন্ড দিন, হ্যাঁ সেকেন্ড দিন আপনার কেশব মহারাজের বল কিন্তু তেমন টার্ন করছিল না, বাট কেশব মহারাজ বাউন্স করাচ্ছিলেন, হ্যাঁ নিচে এক্সট্রা বাউন্স পাওয়া যাচ্ছিল। কিন্তু 3 নম্বর দিন যে সেদিনটা ঘুরে গেল, 3 নম্বর দিন 4 নম্বর দিন এসে, 4 নম্বর দিন তো বাদ দিলাম, 3 নম্বর দিনটা এসে পড়লো, তখন কিন্তু কেশব মহারাজের বল প্লাস হারমারের বল তো দূরে থাক, কেশব মহারাজের বলও কিন্তু ধরতে পারছিল না, হঠাৎ করে পিচ চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ এবার বলতে যাও কোনো কিছু। এবার এখানে ওদের ব্যাটসম্যানরা মোটামুটি খেলেছে, বল খেলতে পেরেছে, এখানে কি আমাদের কোনো ব্যাটসম্যানদের ফল্ট আছে এটা বুঝে তোমার কি মনে হয়? অবশ্যই ব্যাটিং ফল্ট বলতে কি বলবো, এখানে ইডেন গার্ডেন, আমরা যদি আইপিএল খেলা দেখি, আইপিএল খেলাও কিন্তু ইডেন গার্ডেনে স্পিনিং ট্র্যাক হয়। খুব ছোট বাউন্ডারি, বাউন্ডারি একদমই ছোট ছিল, আমি লাইভ খেলা দেখছিলাম, আমি উপস্থিত ছিলাম প্রথম দিন, বাউন্ডারি একদম ছোট লাগছিল। স্পিনিং ট্র্যাক, তার উপর বল উঠছে না তেমন, একটা বল উঠছে একটা বল ডাউন যাচ্ছে, ব্যাটসম্যানদের জন্য খুব কষ্টকর পিচ, বাট ব্যাটসম্যান আর একটু বেটার করলে ভালো লাগতো। হ্যাঁ এবার তিনি গৌতম ব্যাটিং করতে গম্ভীর পারছিলেন না এখানে। হ্যাঁ বলুন। গৌতম গম্ভীর কিছু মন্তব্য করেছেন, সেগুলো একটু তুমি যদি বলো তাহলে দর্শকরা খুব তাহলে এক্সাইটেড হবে। গৌতম গম্ভীর ব্যাটসম্যানদের মানে নিজের টিমের প্রতি আক্রোশ হয়ে গেছিলেন, কিভাবে তারা এরকম কেয়ারলেসলি খেলে, আসলে ব্যাপারটা তুমি কি বুঝছো নিজের ভাবে একটু এক্সপ্লেন করো। দেখো ব্যাটসম্যান বলতে গেলে টিমে তেমন আগে আমরা কি করতাম, আগে ইন্ডিয়া টিমটা থাকতো পূজারা, রোহিত শর্মা, বিরাট কোহলি, শিখর ধাওয়ান তো মোটামুটি টেস্ট খেলেছেন, তার আগে মুরলি বিজয় ছিলেন ওপেনে, ওদিকে আরো নাম করা অনেকে প্লেয়ার খেলেছিলেন। এবার তাদের যেটা এক্সপিরিয়েন্স আর এখনকার যে কটা ব্যাটসম্যান যে লাইন আপ রয়েছে তাদের এক্সপিরিয়েন্স আকাশ পাতাল তফাৎ। এদিকে জয়সওয়াল খুব একটা এক্সপিরিয়েন্স ব্যাটসম্যান আমার মতো মনে হয় না, তার সাথে ওপেন করছে কে এল রাহুল, মোটামুটি এক্সপিরিয়েন্স, তার দায়িত্ব নেওয়ারও উচিত ছিল। তিনি দেখছিলেন পিচটা, দেখছিলেন পিচটাকে, বুঝছিলেন পিচটাকে, ভেবে নিচ্ছিলেন, ভেবে নিয়েও তিনি তার দুটো দুটো ইনিংসে স্টার্ট করেছিলেন, কিন্তু স্টার্টটাকে একটা কনভার্ট করতে পারেনি একটা ইনিংসে। ওদিকে ওয়ান ডাউন শুভমান গিল, কিছু করার নেই, শুভমান গিল সেদিন নেমেছিলেন, ফার্স্ট একটা চার মেরেছিলেন, ভালো ছন্দে দেখা যাচ্ছিল, বাট তার ঘাড়ে চোট চলে আসলো হঠাৎ করে, তিনি বাইরে চলে গেলেন। শুভমান গিল বাদ দিলাম, শুভমান গিলের পর ঋষভ পান্তের ওপর সব থেকে বেশি দায়িত্ব আমার মনে হয় ইন্ডিয়া টিমের এই মুহূর্তে ঋষভ পান্তকে নেওয়া উচিত, কারণ সে গাবায় যখন টেস্টটা জিতিয়েছিলেন তার উপর পুরো দায়িত্ব ছিল। আজকে এই দিনও সেদিন নেওয়া দরকার ছিল, কারণ নিজেদের পিচ 100, আই থিঙ্ক 122 না কত বছর পর ইন্ডিয়া টেস্ট হারলো সাউথ আফ্রিকার কাছে, হোম গ্রাউন্ডে, এটা একটু খুব গায়ে লাগছে। আর ব্যাটিং বলতে গেলে ওয়াশিংটন সুন্দর মোটামুটি ভালো ব্যাট করে দিয়েছিলেন, কিন্তু তিনি অ্যাজ এ ব্যাটিং অলরাউন্ডার আমার তো মনে হয় না গৌতম গম্ভীর ইউজ করেছিলেন, জানি না, কারণ নারিনকে ওইভাবে ইউজ করে তিনি চালিয়েছিলেন। আর কি বলবো, আর ব্যাটিং তো দুদিকেই, এদিকে কি দুদিকেই হয়েছে। এই প্রথম আমি ইন্ডিয়াতে এই প্রথম টেস্ট দেখলাম যেখানে একটা ইনিংসে 200 আমি রান স্কোর করতে দেখিনি, কি বলবো। সত্যি এটা পিচটা খুব অবাককর পিচটা বিষয়, খুবই ঘুরে ছিল। কিন্তু এবার হ্যাঁ অনেক কথা উঠে আসছে যে গৌতম গম্ভীরকে নাকি স্যাক করা হবে, এবার এর জায়গায় ভিভিএস লক্ষ্মণকে আনা হবে, এটা কি তার রুমার্স না? আপনার কি মনে হয় এটা ঘটলে কি ভালো হবে, নাকি উল্টে আরো এফেক্ট করবে, নাকি এটা ট্রানজিশন ফেজ যাচ্ছে ইন্ডিয়ার সেজন্য এই ঘটনাটা ঘটছে, এটা আপনার কি মনে হয়? দেখো গৌতম গম্ভীর একটা ভালো খারাপ কোচ এটা কেউ বলে না, ঠিক আছে, গৌতম গম্ভীর ভালোই কোচ, তার যা প্ল্যানে যেভাবে চালাচ্ছেন সেভাবে প্লেয়ারগুলো চলতে পারছে না। এবার একটা কোচের কাজ আর কত, একটা কোচের কাজ হলো ট্যাকটিক সেট করা, তাদের ভালোভাবে নিয়ন্ত্রিত করা, তাদের ভালোভাবে খেলা পরিচালনা করা। সে তো নিজে খেলছেন না, এবার খেলছে হলো ব্যাটসম্যানরা যদি এরকমভাবে ফল্ট করে তাহলে কীভাবে চলবে। এবার তার উপর ব্যাটসম্যানদের ফল্ট, বোলিংয়ে আমি বলবো ক্যাপ্টেন্সি ফল্ট, কারণ তুমি তো প্রথমে যেটা তুলে বললে টিল এন্ডার ব্যাটসম্যানগুলো ব্যাট করছে, ওদেরকে স্পিনার দিয়ে করিয়ে যাচ্ছে, তারাও চার মেরে সিঙ্গেল ডবল করে রান নিয়ে যাচ্ছে, তখন বুমরাকে কেন আনালো, অবশ্যই ওটা ফল্ট, আশা করি শুভমান গিল থাকলে ওরকম হতো। এবার তুমি কোচের কথা বললে, কোচের গৌতম গম্ভীর ভালো, খুব একটা আমি বলবো না, খুব রেটেড করবো না। এবার তুমি যদি আমাকে 10-এর মধ্যে একটা মার্ক করতে বলো, আমি গৌতম গম্ভীরকে মার্ক করবো 7, কারণ 3 আমি নাম্বার কাটবো, কারণ হলো তার বেশি একটা মানে কিরকম একটা স্কোয়াডটা যেন তিনি একটা চুজ করেন, এক্সপিরিয়েন্স প্লেয়ার খেলাতে চান না, তেমন এক্সপিরিয়েন্স প্লেয়ার রয়েছে কি বুমরা আর কে এল রাহুল, আমি তো এছাড়া কাউকে আর এক্সপিরিয়েন্স প্লেয়ার দেখছি না, সেই এক্সপিরিয়েন্স প্লেয়ার বাদ দিয়ে দিলেন। এবার যদি ভিভিএস লক্ষ্মণ আসে আমি জানি না, আমি তাকে তেমন কোচিং করতে দেখিনি, বা কোচিং স্টাফ কে কে আসবে আমি জানি না। এবার যদি বলা হয় গৌতম গম্ভীরের জন্য, আমি বলবো গৌতম গম্ভীর ঠিক আছে, বাট টেস্ট ক্রিকেটটা থেকে একটু দূরে থাকা আমার মতে দরকার গৌতম গম্ভীরের।
হ্যাঁ, ঠিকই বলেছো। তাহলে এবার পরের দিন গুয়াহাটিতে ম্যাচ, এবার সেখানকার পিচটা কেমন হতে চলেছে এবার যদি তুমি একটু বলো, একটু সংক্ষেপের মধ্যে যাতে বলে দাও। আচ্ছা, গুয়াহাটির পিচটা আমি যতদূর আমি রিসার্চ করেছি, যতদূর আমি জেনেছি, আমি অনলাইনে যতদূর জানতে পারলাম, গুয়াহাটির পিচটা ঠিক তৈরি হচ্ছে ওয়ানখেড়ে স্টেডিয়ামের মতন, ঠিক লাল মাটির পিচ। লাল মাটির পিচে খুব একটা বল উঠবে কি উঠবে না সেটা নিয়ে সংখ্যা, কিন্তু তার উপর সেদিন আশা করি ইন্ডিয়া টিমে চেঞ্জ হবে। ইন্ডিয়া টিমে আরও স্পিনারটা আশা করি চেঞ্জ হবে স্পেনে, কারণ সেদিন স্পিনিংটা রাখবে না আশা করি। লাল মাটির পিচে সবসময় একটা ফাস্ট বোলারের জন্য একটা এক্সট্রা অ্যাডভান্টেজ থাকে। পরে অ্যাডভান্টেজ যখন ফাস্ট বোলিং শুরু করছেন স্পেলে, তখন তো সুইং থাকবে, কিন্তু লাস্টের দিকে রিভার্স সুইংগুলো দেখা যায় মোটামুটি দেখতে পাবো। আবার স্পিনের জন্য যদি এই পিচে, এইসব লাল মাটির পিচে দরকার হলো জায়জা, অবশ্যই ভালো বোলার, কিন্তু জায়জার সাথে আরেকটা বোলার ছিলেন, তিনি হলেন রবিচন্দ্র আশ্বিন। আশ্বিন এইসব পিচে বলতে গেলে একদম ভগবান, ভগবান তুল্য বোলার। এবার যদি ওয়াশিংটন সুন্দরকে ওইভাবে ইউজ করতে পারে, আশা করি আমার মতে ভালো হবে। এখানে আমার মনে হয় যখনই ওয়াশিংটন সুন্দর এসেছে টেস্ট ক্রিকেটকে, ওয়াশিংটন সুন্দরকে একটু কম ইউজ করা হয়েছে আমার মনে হয়। বাকি তুলনায় রবীন্দ্র জাদেজার ওপর বেশি চাপ প্রেশার করা হয়েছে। ওয়াশিংটনের আমার মনে হয় ওকে ব্যাটিংয়ের দিকে এগিয়ে দিয়েছে, এটা আমার মনে হয় সঠিক নয়। ওকে একদম অলরাউন্ডার হিসেবে আশ্বিনের রিপ্লেসমেন্ট হিসেবে আমার মনে হয় বিচার করা উচিত। এটাই হলো ইন্ডিয়া টিমের বর্তমানে ফল্ট, ওরা শুধু লেফট হ্যান্ড অফ স্পিনারকে দেখছে। এবার রাইট হ্যান্ড অফ স্পিনারকে যদি দেখতে পারে সেই হিসাবে মনে হয় আমার বেটার হবে। এখন ভারতে ধরতে গেলে প্রপার রাইট হ্যান্ড অফ স্পিনার খুবই কম। ওয়াশিংটন সুন্দরকে গ্রুম করা উচিত, এটাই সময় যেখানে গ্রুম করা উচিত। এখন পরে কয়েকদিন পরে, এক বছর পরে কী করতে হবে, যখন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ হয়ে যাবে, ম্যাচ তো চলে যাচ্ছে, এবার পরে হয়তো ইন্ডিয়াতে খেলা হবে না, আবার বাইরে কান্ট্রিতে সেনাতে খেলা হবে, এবার টেস্টও তেমন নেই। তাহলে এবার ফাইনাল এখন আসা যাক পরের পিছে তোমার লাইন আপটা কী হতে চলেছে। আচ্ছা, পরের পিচের জন্য যদি আমার লাইন আপ করা হয়, আমি আমি নিজের নিজের মতো এটা আমার করতেই হবে, বা এটাই হবে, আমি একদম 100% অ্যাকুরেট বলতে পারবো না, কারণ আমার আগে ভিডিও করতে হচ্ছে বা আগে আমার জানাতে হচ্ছে। আমার আমার মতে লাইন আপটা হওয়া দরকার জয়সওয়াল। জয়সওয়ালের সাথে ওপেন করবেন কে এল রাহুল। কে এল রাহুলের পর ওয়ান ডাউন ওয়াশিংটন সুন্দরকে গম্ভীর ইউজ করতে চাইছেন, তো আমি ওয়াশিংটন সুন্দরকেই রাখলাম। বা ওয়াশিংটন সুন্দর সেদিন তো লাল মাটির পিচ, আমি আশা করি ওয়াশিংটন সুন্দর থাকবে। এবার 4 নম্বরে যখন শুভমান গিল নামছিলেন, গিল তো এখন এই মুহূর্তে নেই যতদূর সম্ভব আমি জানলাম। গিলের জায়গায় আমি পরিবর্তন হিসাবে আনতে চাই আমি সাই সুদর্শনকে আমি দেখতে চাই। তিনি তাকে বাইরের পিছেও যখন চান্স দেওয়া হলো, তিনি তেমন নিজেকে ধরে রাখতে পারেনি, মানে খেলিয়ে দেখাতে পারেনি। আশা করি এইসব পিছে তিনি খেলবেন। তারপরে আমি চাই হলো ঋষভ পান্ত, অক্ষর প্যাটেল, জাদেজা, বুমরা, সিরাজ। আমি চাই আরেকটা কুলদীপ যাদবকে একটু রেস্ট দিয়ে আর্শদীপ সিং বা আমার আকাশদীপকে খেলানো দরকার। আচ্ছা, ঠিক আছে, আমারও একটা বানিয়েছি। এবার আমি এখানে গৌতম গম্ভীরের পুরনো প্ল্যানে চলছে, শুধু 4 নম্বর ব্যাটারটা একটু চেঞ্জ করব। আমার টিমটা হলো জয়সওয়াল, কে এল রাহুল ওপেন, তারপর থার্ডে আমি রাখছি হলো সাই সুদর্শনকে। আমার মনে হচ্ছে হয়তো সাই সুদর্শনের কাছে যেতে পারে। এবার 4 নম্বরে যেহেতু ফ্লেক্সিবল ব্যাটার হিসাবে আমার মনে হচ্ছে সুন্দরকে ঢুকাতে পারে। আমার মনে হচ্ছে, আমার হালকা একটু মনে হচ্ছে, হতেও পারে নাও হতে পারে। এবার 5-এ আছি কিপার পান্থ, তারপর জুরেল, তারপর জাডেজা, কিংবা জাডেজা তারপর জুরেল, তারপর আসছে অক্ষর প্যাটেল, তারপর আসছে কুলদীপ যাদব, সিরাজ আর বুমরা। আমার এটাই মানে সেমই থাকছে, শুধু ওই গিলের জায়গাটা একটু রিপ্লেস করছে সাই সুদর্শন দিয়ে। এবার সাউথ আফ্রিকার একটা নতুন চেঞ্জেস এসেছে, লুঙ্গিয়েন গিরি ও ঢুকেছে। এবার সেইখানে সাউথ আফ্রিকার ম্যানেজমেন্টের কি ভাবনা চিন্তা হতে পারে, তাদের প্লেইং ইলেভেনে কি চেঞ্জেস আসতে পারে, সেটা তুমি যদি একটু বলো। দেখো, সাউথ আফ্রিকা বলতে গেলে একটা ভালো দেশ, ভালো কোচিং স্টাফ, ভালো টিম। এবার সেনা সেনা যেহেতু সেনা কান্ট্রি, তুমি যদি সেনা কান্ট্রির দিক থেকে ভাবতে যাও, যদি অস্ট্রেলিয়ান মাইন্ডসেট কোনো কোচ হতেন বা অস্ট্রেলিয়ার মাইন্ডসেটের টিম হতে, এটা কিন্তু আমার একটা মত আছে, হারমারকে সেদিন হতো রেস্ট দিতে পারে, খুব যদি ভুল না হয় হারমারকে সেদিন রেস্ট দিতে পারে। তো আমি লাইন আপটা কিরম তৈরি করবো, আমি লাইন আপটা বলছি, একটু হয়ে দাঁড়াও, হয়ে গেল।
হ্যাঁ, লাইন আপটা হতে পারে হলো রায়ান রিকালটন, এডেন মার্কানাম ওপেন, ঠিক আছে। এর সাথে ওয়ান ডাউন ওয়েন মুল্ডার যখন আসছেন, তিনি কিন্তু ওয়েন মুল্ডারকে এরা কি মানে টিমটা সাউথ আফ্রিকা কিভাবে ইউজ করছে, ওয়েন মুল্ডার কিন্তু অ্যাজ এ বোলিং, অ্যাজ এ ব্যাটিং অলরাউন্ডার বলটা খুব একটা ভালো হবে না, বোলিং অলরাউন্ডার। তার প্রফেশনালি সে আগে একটু বোলিং মানে বোলিং দিকটা তার পারফেক্ট ছিল, তাকে এখন প্রমোশন দিয়ে ওয়াশিংটন সুন্দর মতন সে ব্যাটিং করাচ্ছে, কিন্তু সে কিন্তু নতুন বলে বল করতে দক্ষ। আমি চাইবো ওয়েন মুল্ডারকে একটু যদি রেস্ট দিই, একটু রেস্ট দিয়ে ওর জায়গায় আনুক হলো ডুয়েল ব্রেভিসকে চান্স দেওয়া দরকার এই পিচে। তারপরে টেম্বা বাউমা 4 নম্বরে নামছে, নামুক। তারপরে টনি ডি জর্জিকে আরো চাইলে আগে নামাতে পারে, আমার খুব ভালো লাগে ব্যাটসম্যানটাকে। তারপর তিস্টেন স্টাফ, তারপর উইকেট কিপার কাইল ভারান, মার্কো ইয়ানসেন, কলভিন বশ। হারমারকে একটু রেস্ট দেওয়া দরকার, হারমারকে আমি চাই এই পিচটা হারমার একটু বসুক। হারমানের জায়গায় চান্স দেওয়া দরকার লুঙ্গি এনগিডি যখন ফিট আছে। তারপরে কেশব মহারাজ আমি কেন চাইছি, কারণ আমি চাইলে কেশব মহারাজকেও বসতে দিতে বলতে পারতাম। কেশব মহারাজ এক্সপিরিয়েন্স আছে, হারমানের থেকে আমার মনে হয় কেশব মহারাজ বেশি এফেক্টিভ ওই পিচে হয়ে উঠবে। আমারও আমারও শুধু একই লাইন আপ। আমার মনে হচ্ছে করবেন বসকে হয়তো বসাতে পারে, আমার কেন জানি না মনে হচ্ছে ওর জায়গায় লুঙ্গি এনগিটিতে আনতে পারে। তাই আমার লাইন আপ হচ্ছে এইডেন মার্কাম আছে যেরকম আছে, সাথে রায়ান রিকালটন, তারপর ওয়ান মুল্ডার, তিনেই খেলাবে ওকে। আমার মনে হয় না ওকে বসাবে, যেহেতু মোটামুটি এক্সপিরিয়েন্স আছে টিমে, এক্সপিরিয়েন্স একজন চাই। তারপর টেম্বা বাবুমা, টনি জি স্টাবস, কাইল ভ্যারিয়ানে, তারপর মার্কো ইয়ানসন ওখানে। তারপর আছে বসকে আমার মনে হয় বসিয়ে দিতে পারে, তার জায়গায় হয়তো রিপ্লেস করতে পারে টেম্বা বাবুমাকে, যেহেতু একটু পিচ আছে। তারপর হারমার এখানে সাউথ আফ্রিকার ম্যানেজমেন্ট টিম দেখছে হারমার বেশ ভালো করছে ইন্ডিয়াতে, একটু স্পিনিং হালকা হলেও হেল্প করতে পারে না। যাই হোক, হারমারকে আমার মনে হয় খেলাবে এবার, যেহেতু গত ম্যাচটাও ভালো করে আসছে, এবার স্পিনে হালকা হলে একটু সাহায্য হতে পারে। তাই মহারাজকেও রাখছে, যেটা এক্সপিরিয়েন্সের জন্য তুই বললে। দুজন স্পিনার আছে, দুজন স্পিনার তো লাগেই মোটামুটি, আর 3জন বোলার আছে ধরে নাও। তাই আমার মনে হচ্ছে এই। তাহলে তোমার নেক্সট ম্যাচের প্রেডিকশন কি? আমার মনে হচ্ছে নেক্সট ম্যাচের প্রেডিকশন হলো ইন্ডিয়া জিতবে, ইন্ডিয়া জিতে সিরিজ 1-1 করবে। আমি চাই সেই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ যদি বলতে যাও, ম্যান অফ দ্য ম্যাচ আমার মনে হচ্ছে হয়ে উঠতে পারে ওয়াশিংটন সুন্দর। আমারও, আমাদের সবার ইচ্ছা ইন্ডিয়া জিতুক, কারণ আমরা আর হার মেনে নিতে রাজি নই। হার আর মেনে নিতে, যদি এটা হারে গৌতম গম্ভীর সোজা টেস্ট কিট নিয়ে বাড়ি। অবশ্যই ও বলে বুঝিয়ে দেবে ওর দ্বারা টেস্ট ক্রিকেটের ম্যানেজমেন্টের দায়িত্ব নেওয়ার পসিবল না, ওকে ডাইরেক্ট তল্পা গুটিয়ে বাড়ি পাঠিয়ে দেবে। টিম সিলেকশনটা তার খুবই উইক। হ্যাঁ, তারপর খেলাগুলো ওনার মাইন্ডসেটের সাথে টিম ইন্ডিয়ার অনেক প্লেয়ারের মাইন্ডসেট মেলে না, আমার মনে হয় তো এটা। তারপর আরেকটা ব্যাপার হলো এখানে ধ্রুব জুরেল গত ম্যাচে যেরকম একটা কেয়ারলেস টাইপের ব্যাটিং তুমি দেখেছো, এসে প্রথমে অ্যাটাকিংয়ে গেছে, এটা তোমার দেখে কি মনে হচ্ছে? দেখো, ধ্রুব জুরেল যেই সময় নামছেন 5 নম্বর 6 নম্বর, তার ব্যাটিং আশা করে। আর ধ্রুব জুরেল যেরকম ব্যাটসম্যান আইপিএল এ দেখে এসেছি আমরা, ধ্রুব জুরেল কিন্তু খুব একটা ডিফেন্সিভ মোডে খেলেন না, প্রথমে একটু সেট হতে একটু সময় লাগান, তারপর তিনি হয় এই পার নয়তো ওই পার ওরকম একটা ব্যাটসম্যান ওরকম খেলেন। আমি আশা করি, আমি মনে হয়েছে গম্ভীর স্যার এইভাবে এই জন্যই ইউজ করেছেন তাকে, যে কারণে লাস্টে যখন নামবে 5 নম্বর 6 নম্বর নামবে, নেমে একটু রান করে রাখলো, 36টা রান করলো, সেই 10টা বল করে 36টা রান করে প্লেসমেন্ট রিলিজ হলো। বোলিং টিম চাপে পড়ে গেল যে ভট করে এসে সে রান করে দিচ্ছে, এই জন্য হয়তো তাকে খেলানো হচ্ছে। বা সে কিন্তু একটা কি বলবো, একটা ভালো একটা মানে ও মানে ইন্ডিয়ার মধ্যে এই মুহূর্তে যার পর মনে হয় সে তার জায়গা ফিল্ডিং এ। সে কিন্তু আগের দিন কম করে 3-4টে ক্যাচ ধরেছে এবং দারুণ দারুণ ক্যাচ। হ্যাঁ, লেগ স্লিপে দেখছিলাম একটা ভালো ক্যাচ ধরেছিল। দারুণ ক্যাচ ধরেছে। তার যদি ফিল্ডিংটার জন্য এভাবে নিচ্ছে, এবার তিনি যদি পাঁচ বাই চান্স কোনো চোট বা কিছু হয়ে যায়, তার জায়গায় রিপ্লেস উইকেট কিপারও সে পেয়ে যাবেন। আশা করে আমার মন ইচ্ছা করে পান্থকে বসিয়ে দিয়ে একটু ধ্রুব জুরেলকে কিপিং করা বা অন্য জায়গায় ফিল্ডিং করা, কারণ পান্থকেও একটু রেস্ট দেওয়া দরকার। হ্যাঁ, পান্থ ইনজুরির পরে একটা দেখা যাচ্ছে পান্থ বিশেষ ছন্দে নেই। তাহলে এটা তোমার কি মনে হচ্ছে? পান্থ যেরকম পান্থের মতো খেলতো, আমার মনে হচ্ছে কিরকম একটা আলাদা বেশি অ্যাটাকিংয়ে যায়, এটা কি ম্যানেজমেন্টের থেকে চাপ নাকি ওর নিজের ডিসিশন, কি মনে হয়? দেখো, ম্যানেজমেন্টের থেকে চাপ
কিছু নেই, তুমি যদি যে ব্যাটে নামবে তার যা মন চাইবে সে করবেই। তো অবশ্যই ম্যানেজমেন্ট থেকে সে অনুমতিটা পেয়েছে বলে সে ব্যাটটা ঘোরাতে যাচ্ছে, কিন্তু সে একটু বেশি কেয়ারলেস ভাবে খেলছে বা নিজের ওপর বেশি চাপ ক্রিয়েট করছে, ওর জন্য এরকম অবস্থা। তার উপর আগের দিনে ইডেন গার্ডেনের পিচ সত্যি বলতে, বা তার উপর হারমারের বোলিং, হারমার এমনি অফ স্পিনার ডানহাতি, তার অসুবিধা হবে ঋষভ পান্তের, অসুবিধা হচ্ছিল। ওয়াশিংটন সুন্দর অসুবিধা হচ্ছিল। এখানে এবার সুনীল গাভাস্কার থাকলে একটা কথাই বলতো, স্টুপিড স্টুপিড স্টুপিড। আগের দিনে হারমারের হাতে এখন টুক করে তুলে দিয়ে হাতে বল ধরিয়ে দিয়েছে, পুরো একদম ইজি ক্যাচ। ওটা কি খেলতে গেছে আমার নিজেরা এখন মাথায় ঢুকছে না। ওটা আমার মনে হয় ওখানে টার্নিং পয়েন্ট আগের দিকে ম্যাচ ছিল যখন ঋষভ পান্তের উইকেট, আর কিচ্ছু না। ওখানে ঋষভ পান্তকে দরকার ছিল হালকা একটু কাম, প্রথম দিকে একটু স্টেবল হয়ে নেওয়া, তারপর একটু হালকা হালকা করে সিঙ্গেল, তারপর হালকা হালকা করে অ্যাটাকে যাওয়া উচিত ছিল। একদম। হ্যাঁ, এবার স্কোয়াডে কি নীতিশ কুমার রেড্ডির নাম আছে NKR? স্কোয়াডে আছে, কিন্তু লাইন আপে সে জায়গা বানিয়ে নেবে বলে আমার এখন মনে হচ্ছে না। কারণ স্কোয়াডে তো নাম আছে, এবার সে যদি জায়গা বানাতে হয় তাহলে বসাতে হবে কাউকে। এবার অক্ষর প্যাটেল বা কাউকে রিপ্লেস করলে মনে হয় ভালো হয়। হ্যাঁ, আমার মনে হয় ধ্রুব জুরেলের জায়গা কি নীতিশ কুমার রেড্ডি নিতে পারে? হ্যাঁ, বাকিরা তো হ্যাঁ, বোলার, আমার মনে হয় আমার স্লাইট একটা চান্স আছে ধ্রুব জুলের জায়গা হয়তো নীতিশ কুমার রেড্ডি নিতে পারে। তাহলে আজকের ভিডিওটা অনেক কিছু ডিসকাশন গেল। তো কালকে আবার অ্যাশেস শুরু হচ্ছে, অ্যাশেসটা আমরা সবাই এনজয় করব। তোমার অ্যাশেসের কি প্রেডিকশন? অ্যাসেস মনে হচ্ছে এবারও অস্ট্রেলিয়া প্রথমে একটা একটা ম্যাচ, আমি মনে হচ্ছে অস্ট্রেলিয়া ফার্স্ট ম্যাচটা লুজ করতে যাচ্ছে, কারণ তাদের প্রাইম বোলার গুলোই নেই, মানে হ্যাঁ, যারা ব্যাট ধরবে তারাই নেই। স্টার্ক নেই, হেজেলউড নেই, প্যাট কামিংস নেই। মনে হচ্ছে একতরফা হতে চলছে ফার্স্ট টেস্টটা, বাট ওটা অ্যাসেস। কোনো প্লেয়ার কোনো কাউকে কি ছেড়ে কথা বলবে? অবশ্যই। হ্যাঁ, ঠিক আছে, আজকের জন্য গুড বাই। পরের ভিডিওতে দেখা হচ্ছে, একদম ইন্ডিয়ার ফার্স্ট ডে যেদিন হবে তার এন্ডে আমরা আবার আসবো ভিডিও নিয়ে। তো দেখা হচ্ছে সেদিন। একদম। ঠিক আছে, থ্যাংক ইউ। শুভরাত্রি।